হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে টপ 150 বেঙ্গলি প্যাডাগজির পার্ট 2। ঠিক আছে, পার্ট 1 আমরা আগেই করেছি, তো আজকে পার্ট 2। আজকেও 30টা কোশ্চেন আমরা করব, তাড়াতাড়ি একটু করার চেষ্টা করব। আর যেন এনাফ আমরা এক্সপ্লেনও করতে পারি, চেষ্টা করব তারই। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন, নিচের পাঠ পরীক্ষায় আপনি কিভাবে নম্বর দেবেন? বাঘ কি বিলুপ্ত প্রাণী? এটি কোশ্চেন। অ্যান্সার হচ্ছে না, কিন্তু বাঘ খুব কম দেখা যায়। আর উত্তর খ হচ্ছে বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। তাহলে এটা কোশ্চেন আছে, স্টুডেন্টরা এই দুটি অ্যান্সার দিয়েছে, একটা স্টুডেন্ট এই দুটি অ্যান্সার দিয়েছে। তাহলে আপনি টিচার হিসেবে কেমন নাম্বার দেবেন? উত্তর উত্তর খ এর জন্য 0.5 নম্বর, উত্তর ক এর জন্য 1 নম্বর, উত্তর ক এর জন্য 1, খ এর জন্য 1, উত্তর খ এর জন্য 1, উত্তর ক এর জন্য 0.5, উত্তর ক এবং উত্তর ব এটার জন্যই 0.5 করে দেবেন। তাহলে এটা কি করবে? যদি আমরা কোশ্চেনটা দেখি, না কিন্তু বাঘ খুব কম দেখা যায় আর বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। আমার কোশ্চেন হচ্ছে বাঘ কি বিলুপ্ত প্রাণী? তাহলে দুটিই কিন্তু মূল ভাবকে সঠিকভাবে প্রকাশ করেছে, তাই না? বাঘ পুরোপুরি বিলুপ্ত নয়, তবে বিলুপ্তির পথে। তাই উভয় উত্তরকেই পূর্ণ নম্বর দেওয়া কিন্তু আমাদের উচিত। তাহলে আমাদের বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, কোনো পাঠ্য প্রাসঙ্গিক কিনা সে সম্পর্কে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ, তাকে বলা হবে পূর্বানুমান, সংক্ষেপায়ন, বিশ্লেষণমুখী পাঠ না অগভীর পাঠ। যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছ, আশা করি সবাই ইংলিশ টার্মগুলো বেশি তোমরা জেনে থাকবে। প্রেডিক্টিং, সামারাইজিং, স্ক্যানিং, স্কিমিং। তাহলে দেখো, প্রেডিক্টিং মানে কি? আগাম অনুমান করা, তাই তো। সামারাইজিং মানে কি? সংক্ষিপ্তসার করা। স্ক্যানিং মানে কি? নির্দিষ্ট কোনো তথ্য খোঁজা। তাহলে আমরা কি করছি এখানে? কোনো পাঠ্য প্রাসঙ্গিক কিনা সে সম্পর্কে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা কিসে আসে? স্কিমিং এ। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা গ্রেট সেন্টেন্স মিস্ট্রি নামে একটি নাট্যাংশ রচনা করেছে। সেখানে 4টি চরিত্র আছে এবং 10টি লাইনে বর্ণিত। প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। এই ধরনের কার্য নিচের কোন অনুশীলনটিকে অপেক্ষাকৃত বেশি সাহায্য করবে? পাঠ পরবর্তী অনুশীলন, লিখন পূর্ববর্তী কার্য, না ব্যাকরণ প্রয়োগ, না শব্দভাণ্ডার ব্যবহার? তাহলে যদি আমরা অপশনগুলো দেখি, তাহলে পাঠ পরবর্তী অনুশীলন, তাহলে এখানে কি করেছে? ওরা একটা নাট্যাংশ রচনা করেছে, সেখানে 4টি চরিত্র আছে, 10টি লাইনে বর্ণিত। তো এখানে এটি শুধু পাঠ পরবর্তী কাজ হচ্ছে কি? হয়নি, তাহলে এটা হচ্ছে না। লিখন পূর্ববর্তী কার্য মানে প্রি রাইটিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে না। ব্যাকরণ প্রয়োগ, হচ্ছে। আর শব্দভাণ্ডার ব্যবহার, শুধুমাত্র শব্দভাণ্ডার ব্যবহার হয়নি, শব্দভাণ্ডারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ব্যাকরণ প্রয়োগ। ঠিক আছে। নেক্সট, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত হবে? একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা, শিশুরা যে যেমন লিখছে লিখতে দেওয়া, প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, বোর্ডে সেই বিষয়টির একটি রেখাচিত্র অঙ্কন করা। তাহলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানো, তাহলে এ নম্বর কি? একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা হতে পারে। শিশুরা যে যেমন লিখছে লিখতে দেওয়া, নির্দেশনা ছাড়া লিখতে দিলে দুর্বল শিক্ষার্থীরা সমস্যায় পড়বে। প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, অতিরিক্ত আলোচনা ক্রিয়েটিভিটিকে কমাতে পারে। বোর্ডে সেই বিষয়টির একটি রেখাচিত্র অঙ্কন করা, শুধু রেখাচিত্র যথেষ্ট নয়, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এ। নেক্সট, আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়, তাদের দ্বিধা বা লজ্জা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? ক্লাসে অতি সরল বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তৃতা দেওয়াতে পারেন। অন্যান্য শিক্ষার্থীদের বলা শেষ হওয়ার পর দ্বিধাগ্রস্ত সেই সব শিক্ষার্থীদের বলতে দিতে পারেন। সেই ভাষায় ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে পারেন। তাদের দিয়েই কোনো নাটিকা রচনা করিয়ে বা নাটক রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায়, এটা বানানটা ভুল হচ্ছে, জোড়ায় জোড়ায় বা ছোট দলে বিভক্ত করে অভিনয় করাতে পারেন। তাহলে তাৎক্ষণিক বক্তৃতা, যারা লাজুক তারা তো আরো ভয় পেয়ে যাবে, তাহলে এটা করলে তো হবে না। বি নম্বর, শেষে বলার সুযোগ দিলে সংকোচ তো থেকেই যায়, বা আরো তারা টেনশনে থাকবে যে এরপর আসবে, তাহলে এটাও ঠিক হবে না। ব্যক্তিগত প্রশিক্ষণ সবসময় বাস্তবসম্মত নয়,
আমাদের শ্রেণীতে হয়তো 40-50 জন ছেলে মেয়ে আছে, সবাই কি তার মধ্যে যদি 15 জনেরও এরকম কোনো সমস্যা থাকে, তাহলে ব্যক্তিগত প্রশিক্ষণ দেওয়া তো অসম্ভব। তাহলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে তাদের দিয়েই কোনো নাটিকা বা নাটক রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায় ছোট দল বিভক্ত করে অভিনয় করাতে পারি। তাহলে এই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের একটি গণনা শুনছে, বা এটা হচ্ছে যেটা আমরা রেল স্টেশনে গেলে আমাদের করে না ওই মাইকে, সেই মাইকের ওটা শুনছে, সেই ঘোষণা ঘোষণা শুনছে। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করেছে। এখানে শিক্ষার্থীরা কি করছে? এটা কিন্তু ঘোষণা শুনছে, সেটি হবে। ঠিক আছে। এক, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। শিক্ষার্থী কোনো ঘোষণার সরব পাঠ করছে, সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে, একটি তথ্যচিত্র দেখার কাজ করছে। তাহলে শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে, হ্যাঁ হতে পারে। শিক্ষার্থী কোনো ঘোষণার সরব পাঠ করছে, তারা নিজেরা তো ঘোষণা পড়ছে না এখানে, তাহলে সরব পাঠ তো হচ্ছে না। সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে, তারা ব্যাখ্যা করছে না এখানে, শুধু তো তথ্য নিচ্ছে, তাহলে এটাও হবে না। একটি তথ্যচিত্র দেখার কাজ করছে, দেখা তো হচ্ছে না এখানে, তো শুনছে, তাহলে এটাও হচ্ছে না। এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বয়স সন্ধির পরে কোনো বিদেশি ভাষা শিখলে সেই ভাষায় স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়, পাণ্ডিত্য অর্জন করা যায় না, বেশি পাণ্ডিত্য অর্জিত হয়। তাহলে বয়স সন্ধির পর, অ্যাডোলেসেন্সের পর। তাহলে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস যেটা আমাদের ছিল, সেটা অনুযায়ী কিন্তু বয়স সন্ধির পরে ভাষা শেখা তুলনামূলক কঠিন হয়। ঠিক আছে। সেই ল্যাড তোমরা হয়তো পড়েছো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই তত্ত্বের জনকের, নম চমস্কি। তো নম চমস্কি ক্রিটিক্যাল পিরিয়ড বলেছিল সেই 6 থেকে 12 বছর বয়সী, যেটা তাই না। তো যদি বয়স সন্ধি পেরিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে সহজ তো হয়ই না, স্বাভাবিক পথে ভাষা আয়ত্ত তো হবেই না, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়, এটা আমরা বলতে পারি, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। বাকিগুলো থেকে পাণ্ডিত্য অর্জন করা যায় না সেটাও নয়, অসম্ভব নয়, মানে করতেও পারি। আর বেশি পাণ্ডিত্যার্জিত হয় সেটাও না। তার সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, ই লার্নিং হচ্ছে দূরাগত শিক্ষা, তথ্য চিত্রাদি, প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, প্রত্যক্ষত হার্ডওয়্যার সংযুক্ত শিক্ষণ। তাহলে ই লার্নিং মানে কি? ই লার্নিং মানে প্রযুক্তির সাহায্যে শিক্ষণ, তাই না, অনলাইন লার্নিং যেটাকে আমরা বলতে পারি। তাহলে এ নাম্বার কি? দূরাগত শিক্ষা, ডিস্টেন্স লার্নিং, তো এটা হতে পারে, কিন্তু সব ই লার্নিং কি দূরশিক্ষা হচ্ছে? তা তো হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। তথ্যচিত্রাদি, ডকুমেন্টারিজ, ডকুমেন্টারি শুধু একটি মাধ্যম নাকি, এটা ই লার্নিং নয়। ডকুমেন্ট তো আমরা কত পড়ি, কিন্তু এটা কি লার্নিং, ই লার্নিং হচ্ছে? প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ হতে পারে। প্রত্যক্ষত হার্ডওয়্যার ও সংযুক্ত মিশ্রণ, শুধু হার্ডওয়্যার নির্ভর নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, এটা একটু মুছি। একটি দ্বিভাষিক একটি দ্বিভাষিক ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বুঝতে হলে তাদের প্ররোচিত করতে হবে লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে, আরও বেশি ইংরাজি লিখতে, আরও বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে, লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে। তাহলে দ্বিভাষিক ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য, তাহলে পুঁথিগত এবং কথ্য, কমিউনিকেটিভ দুটোই। তাহলে যদি আমরা বলি অপশন এ, লক্ষ্য ভাষায় লিখিত আরো বেশি বই পড়তে হয়, হতে পারে, আরো বেশি ইংরেজি লিখতে, লেখার সঙ্গে কথ্য কথ্য রূপের কোনো সঙ্গ নেই, আরো বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে, হতে পারে। লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে, লক্ষ্য ভাষায় কথা বলার জন্য তো কন্টেক্সচুয়াল এক্সপোজার দরকার, তাই না, তাহলে এটা পরে আসবে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা আর এটা, আমার মনে হয় দুটো দুটো করলে দুটোই ঠিক হতে পারে। ঠিক আছে। কিন্তু যদি একটাকে নিতেই হয়, তাহলে আমি বলবো, যেহেতু পেপার ওয়ান, ঠিক আছে, 1 to 5, তাহলে এখানে লক্ষ্য ভাষায় লিখিত আর বেশি বই পড়তে, এটা বেশি গ্রাহ্যনীয় হবে। সিটাও কিন্তু ভুল বলতে পারি না। ঠিক আছে। নেক্সট, ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিন্যস্ত শিক্ষা প্রণালীকে বলা হয় সংক্ষেপীকরণ, পুনর্গঠনাত্মক, সংশোধনাত্মক, পুনরালোচন, পুনরাবলোকন, রিভিশন যেটাকে বলছে। তাহলে সামারাইজেশন, না রিফর্মুলেশন, না রিমেডিয়েশন, না
রিভিশন, তাই তো? তাহলে রিমিডিয়েশন কি? সামারাইজেশন তো আমরা জানি, সংক্ষেপণ। রিফর্মুলেশন মানে কি? পুনর্গঠন, আমরা বুঝতে পারছি, আবার গঠন করা। রিভিশন মানে তো পুনরাবৃত্তি, আমরা জানি। তাহলে রিমিডিয়েশন মানে কি? রিমিডিয়েশন হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতা দূর করার এক ব্যবস্থা। তাহলে আমাদের এখানে অপশন হচ্ছে সি, হচ্ছে আমাদের অ্যান্সার। ভাষা শিক্ষার কোনো ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী থাকলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? যেখানে কিছু কিছু পিরিয়ডে সমজাতীয় শিক্ষার্থীদের নিয়ে গড়া দলকে পাঠদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করার সুযোগ পাবে, গণিত ও ভাষার উপর প্রবল গুরুত্ব ভিত্তিক, না খেলাধুলো ও ভাষামুখী। তাহলে এ সমজাতীয় শিক্ষার্থীদের নিয়ে গড়া দলকে পাঠদান করার কথা বলছে, তো সবসময় হোমোজিনিয়াস গ্রুপিং উপযোগী নয়, আর হোমোজিনিয়াস গ্রুপিং ভালোও নয়, হেটেরোজিনাস করতে বলা হয় আমাদেরকে, তাই না? বি বলছে যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ, খুব ভালো অপশন। ঠিক আছে। গণিত ভাষার উপর প্রবল গুরুত্ব ভিত্তিক, অতিরিক্ত সাবজেক্ট ফোকাস ব্যালেন্সড লার্নিং কমায়। ঠিক আছে, অনেক আমাদের তো শুধু গণিত আর ভাষা শুধু তো নেই, আমাদের পরিবেশ আর সব কিছুই আছে। তাহলে সবগুলোর ওপরেই কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে। খেলাধুলো ও ভাষামুখী, খেলাধুলা গুরুত্বপূর্ণ হলেও এই এই প্রশ্নের ভিত্তিতে কিন্তু মূল উত্তর নয়। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ভ্রান্ত ধারণাটি শনাক্ত করুন। ছাত্রছাত্রীদের জন্য নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে থাকা উচিত কি? শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম, তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা, শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ এককসমূহ, শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। তাহলে যদি আমরা দেখি শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম বা তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা, শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ একক সমূহ, এগুলো সব কি? এগুলো তো সব পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য, তাই না? এগুলো একরকম আসছে, কিন্তু পাঠ্যপুস্তকে লেসন প্ল্যান থাকার প্রয়োজন কিন্তু নেই। এটি শিক্ষকের কাজ। লেসন প্ল্যান তো আমরা বানাবো, আমরা তো আমাদের ডিএলএড লেসন প্ল্যান তৈরি করতে শিখেছি। একটা পাঠ্যপুস্তকে এই তিনটি জিনিসই থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিসই থাকা উচিত, লেসন প্ল্যান টিচার নিজে বানাবে। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শেখার, এটা শেখার হতো মনে হচ্ছে, এটা উল্টো হয়ে গেছে। শেখার সময় শিক্ষার্থীদের হামেশাই কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকরণগত ভুলভ্রান্তি হয়। শিক্ষক যা করবেন সেটি হলো, যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলেই শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন। এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারবে সঙ্গে সঙ্গে। বারবারই বলেছি, সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক করে দেওয়া উচিত নয়। তাহলে এটা হচ্ছে না। যতক্ষণ না শিক্ষার্থীর পড়া বা বলা শেষ হচ্ছে, শিক্ষক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলিকে সংশোধন করার উদ্যোগ নেবেন। সবচেয়ে ভালো অপশন, দেখি আরো কিছু আছে নাকি। যেহেতু সেই ধরনের ভুল হওয়া স্বাভাবিক, তাই শিক্ষক সেই ভুলগুলিকে চলতে দেবেন, ভুল চলতে দেওয়া চলবে না। শিক্ষক দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করবেন এবং তাদের জন্য একটি অতিরিক্ত বিশেষ ক্লাসের ব্যবস্থা করবেন। এবারে শুধু দুর্বলদের আলাদা করে সমাধান তো নয়, ভাষা শেখার সময় শিক্ষার্থীদের হামেশাই শুধু যে দুর্বলদের হয় তা তো নয়। তাহলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে বি। নেক্সট, অনাগ্রাহী অধ্যয়ন বিমুখ শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায়ই সমস্যায় পড়তে হয়। এই সমস্যা সুরাহা হতে পারে কেমন ভাবে? কোনো শিক্ষা উপদেষ্টাকে সেই ক্লাসে পাঠিয়ে পরামর্শ দান করিয়ে, অনাগ্রাহী শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে, যত খুশি সময় নিয়ে প্রদত্ত কাজ সম্পন্ন করায় উৎসাহিত করলে, অনুপ্রাণিত করার পদ্ধতি ও নাতি নাতি হবে না হয়তো, পদ্ধতি ব্যবহার করা এবং ক্লাসে শিক্ষা গ্রহণের কাজ থেকে অধিকতর উত্তেজক করে তোলে, এটা হতে পারে। তাহলে সবচেয়ে বেস্ট অপশন, শিক্ষা উপদেষ্টাকে সেই ক্লাসে পাঠিয়ে পরামর্শ দান হবে না। ওনাকে শনাক্ত করে তাদের জন্য বিশেষ ক্লাস দরকার নেই। ঠিক আছে, কারণ এগুলো তো সবারই কথা বলেছে। যত খুশি সময় নিয়ে, যত খুশি সময় তো হবে না। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, ভাষা শিক্ষার্থীরা করতে করতেই শেখে, নিচের কোন কাজটির দ্বারা এই মতটি সমর্থিত হচ্ছে? উদ্দিষ্ট ভাষাটিকে আরো ভালো করে বুঝার স্বার্থে মাতৃভাষার ব্যবহারকে প্রোৎসাহিত করতে হবে, মূর্ত থেকে বিমূর্ত পাঠ্যের দিকে অগ্রসর হতে হবে, শিক্ষক লিখন ও গঠনের একটি আদর্শ রূপ পেশ করবেন এবং শিক্ষার্থীরা তা অনুকরণ করবে, অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমেই অভ্যাস গঠিত হয়। তাহলে যদি আমরা অপশনগুলো দেখি, মাতৃভাষার ব্যবহার সহায়ক হলেও, ঠিক আছে, মূল বক্তব্য কিন্তু এখানে সেটি নয়। বি, এটা তো মূর্ত থেকে বিমূর্ত, এটা তো শিক্ষাদানের নীতি, ম্যাক্সিম যেটাকে আমরা পড়ি, তাই না? তাহলে এটাও হচ্ছে না। শিক্ষক লিখন অনুকরণ করবে, অনুকরণ মানে ইমিটেশন, শুধু কি ইমিটেশন করলে যথেষ্ট হবে না, অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গঠিত হয়।
একটা জিনিস মাথায় রাখবে, অনুশীলন কিন্তু সব ক্ষেত্রে পজিটিভ নয়, ঠিক আছে, কিন্তু এইখানে যে অপশনগুলো আছে সেইখানে ডি হচ্ছে সবচেয়ে বেস্ট। ভাষা শিক্ষার্থীরা করতে করতেই শেখে, এটার এই এই মতটিকে সমর্থিত করছে কোনটা, ডিটা, ঠিক আছে। কিন্তু অনুশীলন যখনই থাকবে, অনুশীলন মানে এখনকার যুগে যে পেডাগজি অনুযায়ী কিছুটা হলেও কিন্তু নেগেটিভ, ঠিক আছে। বাকিগুলো যদি সেরকম অপশন না থাকে তখনই কিন্তু এটি করবে। নেক্সট, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদ কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে তার পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূর্ণ করতে বলা হলো। এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? নতুন শব্দ ব্যবহার, ভাব সংক্ষেপণ, বানান, না অনুধাবন বা বোধ? তাহলে নতুন শব্দ ব্যবহার এখানে প্রধান লক্ষ্য নয়, তাই তো। ভাব সংক্ষেপণ মানে সামারি, সামারিও এখানে হচ্ছে না। বানান শুধুমাত্র কি বানান যাচাই হবে? বানান যাচাই তো শুধু নয়। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে অনুধাবন বা বোধ। শূন্যস্থান পূরণ করতে হলে পাঠ বুঝতে হবে, তাই সে যদি অনুধাবন যাচাই করা সবচেয়ে ভালো। তাহলে ডি হচ্ছে এখানে অ্যান্সার। এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন? বোধ পরীক্ষণ মানে কি? বোধ পরীক্ষণ মানে হচ্ছে একটি পাঠ সম্পর্কিত বোঝাপড়া, মানে একটা পাঠ আমি পড়লাম, সেটা থেকে কি বুঝলাম সেটার প্রতিক্রিয়া যাচাই করা যে কোশ্চেনগুলোর মাধ্যমে, সেটা হচ্ছে বোধ পরীক্ষণমূলক প্রশ্ন, ঠিক আছে। তাহলে নোবেল পুরস্কার জয়ী ভারতীয় কবির নাম কিও জানাও? এটা তো তথ্য ভিত্তিক, এখানে তো কোনো বোধ পরীক্ষণ হচ্ছে না। কিরণ দেশাইয়ের লেখা আরো কোনো বই পড়েছো কি? এটা বোধ পরীক্ষণ হচ্ছে, মানে একটা কিরণ দেশাইকে সে জানে, তার আরো কোনো বই পড়েছে নাকি, তাহলে এটা একটা বোধ পরীক্ষণ। অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি নিজস্ব বাক্য রচনা করো, এটা তো ভোকাবুলারির ইউজের উপর চলে এলো। আহান শব্দের কোন উচ্চারণটি ঠিক বলো, তাহলে এটা প্রোনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ঠিক মতো লিখতে পারার ক্ষমতা অর্জনের জন্য প্রথমেই একটি শিশুকে রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি কাটিয়ে বৃত্ত ইত্যাদি প্রাথমিক আকার আঁকিয়ে তার যে দক্ষতাটির সুচারু বিকাশ ঘটানো আবশ্যিক, তা হচ্ছে প্রাক্ষবিক দক্ষতা, ঊর্ধ্বতনমূলক দক্ষতা, জ্ঞানাত্মক বা জানার দক্ষতা, পেশি সঞ্চালন দক্ষতা। ক্রেয়ন রং করছে, তাই না, তাহলে এখানে কি হবে, তার ফাইন মোটর স্কিল বিকশিত হবে, তাহলে পেশি সঞ্চালন দক্ষতা। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলির অবশ্যই মনে রাখতে হবে সেগুলি হলো: বক্তব্যে সার্বজনীন বোধগম্যতা, সংক্ষেপিত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, ব্যক্তিগত হওয়া এবং পত্র রচনার কোনো রকম সাংগঠনিক দায় দায়িত্ব না নেওয়া। পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক: ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষেপিত শব্দের ব্যবহার, নৈর্ব্যক্তিক হওয়া এবং পত্র রচনার ত্রুটিহীন সংগঠন। তাহলে বন্ধুত্বপূর্ণ চিঠিতে কিছু তো সাংগঠনিক নিয়ম, ব্যক্তিগত আন্তরিকতা, এইসব ব্যবহার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে যদি আমরা এ অপশন দেখি, তাহলে স্পষ্ট সংগঠন এটি বেশি ফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্য, ঠিক আছে। সার্বজনীন বোধগম্যতা, সংক্ষেপিত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, অফিসিয়াল লেটার যেটা আমরা করি। বি হচ্ছে ব্যক্তিগত হওয়া, ব্যক্তিগত হওয়া দরকার, কিন্তু কোনো সংগঠন না থাকলে চিঠি সঠিক হয় না। পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, আর নৈর্ব্যক্তিক হওয়া এবং পত্র রচনার ত্রুটিহীন সংগঠন। ফ্রেন্ডলি লেটার কখনোই কিন্তু ইম্পার্সোনাল হয় না, তাহলে বেস্ট অ্যান্সার আমাদের হচ্ছে এখানে সি। একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ নিজস্ব কিছু উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষায় কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যা দূর করার একটা উপায় হলো, তাহলে অপশন কি আছে, ক্লাসে ক্রীড়ামূলক কার্যকলাপের আয়োজন করা যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে, বিশেষজ্ঞকে দিয়ে বাক সমস্যার চিকিৎসা করানো, ভুল উচ্চারণ করলে সংশোধন করে দেওয়া, ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। তাহলে খেলাধুলো বা কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ স্টুডেন্টদের মধ্যে আসে, ঠিক আছে। তাহলে এটা খুব সুন্দর একটি অপশন। বি যদি বলি, তাহলে স্পিচ থেরাপি সাধারণ ভাষা শিক্ষার সমস্যার জন্য প্রয়োজন কিন্তু হয় না, ঠিক আছে। নতুন ভাষা শিখতে সবারই অসুবিধা হয়, কিন্তু তার জন্য সবাই কিন্তু স্পিচ থেরাপি নেই। সি নাম্বার হচ্ছে বারবার ভুল যদি ধরি কারো, তাহলে তার আত্মবিশ্বাস কমে যাবে, তাহলে সেটাও হচ্ছে না। ক্লাসে শেখাতে সরব পাঠ, শুধুমাত্র যে সরব পাঠ করালেই কমিউনিকেশন স্কিল বাড়বে তা তো নয়, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ক্লাসে একটা বিষয় পড়ানোর জন্য আজ আমি এই গানটিকে ব্যবহার করব ভেবেছি। প্রথমে গানের কিছু অংশ বাদ রেখে গানটি পড়তে দেওয়া হবে, শিক্ষার্থীদের দিয়ে দেখা হবে তারা গানটির ওই শূন্যস্থানগুলিতে কি কি শব্দ বসবে তা আন্দাজ করে বলতে পারে কিনা। তারপর তাদের পুরো গানটা শুনিয়ে দেখানো হবে তারা ঠিক ঠিক শব্দ আন্দাজ করতে পেরেছিল কিনা। এটা হচ্ছে একটা তথ্য বা কৃত্য বা কার্য। কি রকম কার্য? সংশোধন, ব্যবধান, বদল, না আদান প্রদান? তাহলে
সংশোধন, কারেকশন অ্যাক্টিভিটি, এটা কি বটে? এটা নয়। ব্যবধান, ব্যবধান মানে এখানে শিক্ষার্থীরা মিসিং ইনফরমেশন পূরণ করছে, তাই তো? তাহলে একটা ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, তাহলে এটা ঠিক। বদল মানে চেঞ্জ, তো এখানে কিছু করছে না তারা, তারা ঠিক কিনা সেটা দেখবে। আদান প্রদান মানে ইনফরমেশন এক্সচেঞ্জ, তো এখানে কিছু করছি না, তাহলে এটাও হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে। কোন বয়সের মধ্যে? 8 বছর বয়সের আগে, 8 বছর বয়সের পরে, 10 বছর বয়সের আগে, না 13 বছর বয়সের পরে? তাহলে এটা কি অ্যান্সার হচ্ছে 8 বছর বয়সের আগে, সবচেয়ে বেস্ট এটি। নেক্সট, 23, কোন মাধ্যম শনাক্ত করুন। পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরও বেশি নিগুড় তথ্য পলি সংযোজনের স্বীকৃতি দেয়। নিগুড়, এটাও মনে হচ্ছে বানানে ভুল আছে। অপশনগুলো দেখি, বৈদ্যুতিন, প্রত্যক্ষ প্রদর্শন বা প্রদর্শনী, প্রতিক্ষেপণ, প্রতিচিত্রণ, কাগজপত্র। তাহলে বৈদ্যুতিন, বৈদ্যুতিন মানে ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যক্ষ প্রদর্শন মানে হচ্ছে ডাইরেক্ট এক্সিবিশন, যেটা এক্সিবিশন করি আমরা, প্রতিক্ষেপণ মানে হচ্ছে প্রজেকশন, আর কাগজপত্র মানে পেপার মিডিয়া। ঠিক আছে, তাহলে পেপার মিডিয়াতে কপি বাড়লে খরচ বাড়ছে, এটা এটা মনে হয় কম টাকাতে যাতে হয় সেইটার বলছে। নিগুড়ের মানে কম টাকাতে যেন আমরা তথ্য প্রদান করতে পারি। প্রতিক্ষেপণ মানে হচ্ছে প্রজেকশন, প্রজেকশন তো সীমিত। প্রত্যক্ষ প্রদর্শন, ডাইরেক্ট এক্সিবিশন, এটাও কিন্তু খুব খরচ, ব্যয়বহুল, তাই না? সবচেয়ে বেস্ট হচ্ছে বৈদ্যুতিন বা ইলেকট্রনিক মিডিয়া, একবার তৈরি হলে বহু মানুষের কাছে কম খরচেই পৌঁছানো যায়, তথ্য বাড়ানো সহজ এটার মাধ্যমে। নেক্সট, বহুভাষিক শ্রেণী পরিস্থিতিতে, অর্থাৎ যে ক্লাসে অনেক রকম ভাষাভাষী শিক্ষার্থী আসে, কোনো একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে ফল কি হবে? মাঝে মাঝে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে আলাদা করে লক্ষ্য ভাষা ভাষা শেখালে শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের বাস্তব দক্ষতাকে যথাসম্ভব বিবর্ধিত করার উদ্দেশ্যে অন্যান্য ভাষা ব্যবহারকে কার্যত নিরুৎসাহিত করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকায় শ্রেণীকক্ষ পরিস্থিতি নিরুৎসাহব্যঞ্জক হয়ে উঠবে। বিভিন্ন রকমের ঝোঁক, ব্যাকরণিক সংগঠনের ইত্যাদির আলোচনার সুযোগ থাকার ফলে লক্ষ্য ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে যদি আলাদা দল সবসময় তৈরি করি, সেটা কিন্তু সবসময় প্রয়োজন নয়, তাহলে এটা হচ্ছে না। লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের কার্যত নিরুৎসাহিত করা চলবে না। অন্যান্য ভাষাকে নিরুৎসাহিত করা মাল্টিলিঙ্গুয়াল পেডাগজির বিরুদ্ধে, তাহলে এটাও হচ্ছে না। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকে, শ্রেণীকক্ষ পরিস্থিতি নিরুৎসাহব্যঞ্জক হয়ে উঠবে। যোগাযোগ দুর্বল না হয়ে বরং সমৃদ্ধ হতে পারে এটার মাধ্যমে, তাহলে এটাও হচ্ছে না। বিভিন্ন রকমের ঝোঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদির আলোচনার সুযোগ থাকার ফলে লক্ষ্য ভাষাটা বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, বেস্ট। ভাষা অন্তরণ দ্বিতীয় ভাষা, বিদেশি ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এহেন পরিস্থিতিতে একজন শিক্ষক সাহায্য করতে পারেন কি হিসেবে? শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোতে এবং তাদের নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরও বেশি করে দলবদ্ধ কার্যকলাপ করাতে পারেন। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার জন্য কিছুদিন পর তাদের পরীক্ষা নেবার ব্যবস্থা করতে পারেন। ক্রমবিবর্তিত কঠিন পাঠ্যপুস্তক কেন্দ্রিক প্রগাঢ় নিবিড় পাঠ সম্মেলনের আয়োজন করে দ্বিতীয় ভাষা শেখার একটি সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষার সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিই। অনেক বড় কোশ্চেন। ঠিক আছে, যদি আমরা অপশনগুলো দেখি, ফার্স্ট অপশন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, তাদের নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরও বেশি করে দলবদ্ধ কার্যকলাপ পজিটিভ, এটা হতে পারে। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার জন্য কিছুদিন পর তাদের পরীক্ষা নেবার ব্যবস্থা, এগুলো ঠিক নয়। ক্রমবিবর্তিত কঠিন পাঠ্যপুস্তক কেন্দ্রিক প্রগাঢ় নিবিড় পাঠ সম্মেলনের আয়োজন করা, কঠিন পাঠ্য আরও ভয় সৃষ্টি করতে পারে, তাহলে এটাও হচ্ছে না। ডি হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার একটি সুদৃঢ় শিক্ষণ ভিত্তি তৈরি করা। প্রথম ভাষা দক্ষতা সহায়ক হলেও এখানে কিন্তু মূল সমাধান হচ্ছে কমিউনিকেটিভ এক্সপোজার, তাই না? তাহলে ডি হচ্ছে না, সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এ। নেক্সট কোয়েশ্চেন, কোনো ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন পদক্ষেপটি নেওয়া জরুরি? সেই সব শিক্ষার্থীদের যাতে তাদের ঘরে কাজ করতে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে সুবিধা হয়, তার জন্য তাদের অভিভাবকদের সঙ্গে বিষয় শিক্ষকদের সাক্ষাৎ করানো।
ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলির বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। স্কুলের পরে আলাদা ক্লাস নিয়ে তাদের উন্নতি ঘটানো যাতে তারা অন্য শিক্ষার্থীদের সমকক্ষ হতে পারে। তাদের সমস্যাগুলি বোঝার জন্য কিছুদিন পর পর ক্লাস টিচার এবং মনোযোগ্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা। তাহলে যদি ডিএডটা দেখি, বিশেষজ্ঞের আলোচনা সহায়ক হলো ক্লাসরুম স্ট্র্যাটেজি কিন্তু খুবই দরকার। তাদের সবসময় মনোযোগ বিশেষজ্ঞের দরকার নেই। সি নম্বর হচ্ছে স্কুলের পর আলাদা ক্লাস। আলাদা ক্লাস ইনক্লুশন সবসময় কিন্তু কার্যকর নয়। সব কিছুতেই আমি আলাদা করে ক্লাস করাবো সবাইকে, সেটি কিন্তু সবসময় চলবে না। ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলোর বিকাশ করবে, হ্যাঁ এটা ঠিক আছে। সেসব শিক্ষার্থীদের যাতে শুধু কি অভিভাবক শিক্ষক সাক্ষাৎ যথেষ্ট নয়, তাই না? তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে বি। পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নাবলী নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হবার সম্ভাবনা থাকে। সেখানে একজন শিক্ষক পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন। তদাতিরিক্ত আরও সাহিত্যমূলক রচনা পাঠের নির্দেশ দিতে পারেন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে পারেন। পাঠ্যপুস্তকগত জ্ঞানের উপর ভিত্তি করেই পাঠটিকে অলঙ্কৃত করে নিতে পারেন। তাহলে এই ডি এর অপশনটা যদি আমরা দেখি, শুধু যে অলঙ্কৃত করলে লার্নিং লেভেল বদলায় তা তো নয়। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা মূলক ও সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে, হ্যাঁ ঠিক আছে, এটি বেস্ট। তদাতিরিক্ত আরও সাহিত্যমূলক রচনা পাঠে নির্দেশ দিতে পারে, নির্দেশ দিলে হবে? অতিরিক্ত সাহিত্য উপকারী কিন্তু মূল সমস্যার সমাধান এখানে কিন্তু নয়। সবসময় পড়ো পড়ো বললে কি হবে? পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন। পাঠ্যপুস্তক পুরোপুরি কম ব্যবহার করা ঠিক নয়। আমাদের কাজের জন্যই কিন্তু পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে সি। একজন বিদেশি ভাষা শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানান ঘটিত কারণে অসুবিধা বোধ করে। এই অসুবিধা দূর করার উপায়: বানান দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়া, পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার সরব উচ্চারণের অনুশীলন করা, শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা, সমস্যাদায়ক শব্দগুলি নিজে বারবার পড়া। তাহলে একজন বিদেশি ভাষা শিক্ষার্থী সে যদি নিজে পড়া সহায়ক হলেও অ্যাকিউরেট অডিটারি ইনপুট বেশি গুরুত্বপূর্ণ। সে যদি শব্দগুলি প্রোনাউন্সিয়েশনই না জানে তাহলে যতই সে বারবার পড়ুক তার তো প্রোনাউন্সিয়েশন ভুলই হবে। শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা, শুধু অনুকরণ যথেষ্ট নয়, তাই না? পড়ার সময় শব্দগুলি সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারবার সরব উচ্চারণে অনুশীলন করা, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট। বানান দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়া, সে যদি প্রোনাউন্সিয়েশনই না জানে তাহলে সে যতই পড়ুক তার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে না। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্ধিত করা যায়, তাদের অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদেরই নিয়োগ করে, অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে শুধু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করে, ভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে, সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারিতা ও পারস্পরিক আলাপ আলোচনায়। যদি অপশনগুলো যদি আমরা দেখি, তাদের অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদেরই নিয়োগ করে। শুধু বিশেষ শিক্ষক নিয়োগ যথেষ্ট কি? যথেষ্ট নয়। অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে শুধু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করে, আলাদা করে রাখলে ইনক্লুশন, যেটা ইনক্লুসিভ এডুকেশন, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে, আলাদা বই দিলে এই সমস্যা মেটে না। তাহলে পড়ে রইল সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারিতা পারস্পরিক আলাপ আলোচনা, এটি হচ্ছে বেস্ট। লাস্ট কোশ্চেন, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটি বৈশিষ্ট্য হলো শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। কথ্য ও লেখ্য ভাষার বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করবেন তিনি। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে এবং নির্ধারিত সময় লিখিত পরীক্ষা দিতে বসবে। তাহলে যদি আমরা অপশনগুলো দেখি, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে এবং নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা দিতে বসবে, এটা কিন্তু অনেকটা সেলফ ডাইরেক্টেড লার্নিং হয়ে গেল, তাই না? এখানে ঐতিহ্যবাহী ভাষা ক্লাসের একটি বৈশিষ্ট্য বলেছে, তাহলে এটা হচ্ছে না। ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতির সঙ্গে ওয়াকিবহাল থাকতে পারে তারা, হ্যাঁ। তো তাহলে এটি লার্নার ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, ঠিক আছে, ঐতিহ্যবাহী ভাষা ক্লাসের বৈশিষ্ট্য কিন্তু নয়। তাহলে এটিও হচ্ছে না। কথ্য ও লেখ্য ভাষার বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা, এটি আধুনিক একটা কমিউনিকেটিভ
ক্লাসরুমের বৈশিষ্ট্য, এটা কিন্তু ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য নয়। তাহলে পরে রইল এ, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ দেখা যায়, তাই না? টিচারই সেখানে মেন, শিক্ষকই মূল নিয়ন্ত্রক, তাই এটা ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য বলেছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের 30টা কোশ্চেন এখানেই শেষ হলো। আশা করি তোমাদের কোশ্চেনগুলো করতে ভালো লাগছে। এগুলি সবই কিন্তু বড় বড় কোশ্চেন আর একটু অড টাইপের কোশ্চেন, তাই আমি টপ 150 বেছেছি। ঠিক আছে, আশা করি তোমাদের এগুলি খুবই কাজে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর একটু কমেন্ট করলে আমি মোটিভেশন পাবো। ঠিক আছে, যদি যদি সত্যিই ক্লাসগুলি ভালো লাগে তাহলে একটি করে কমেন্ট করে দেবে। ঠিক আছে, আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।